কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট করতে পারবে। তারা কিভাবে সভা করবে? বছরে কমপক্ষে 2টি সভা করবে। সিটি কর্পোরেশনের মধ্যে যে বৈচিত্র্য রক্ষা করা, কর্মকৌশল, কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা, একই কথাগুলো একই, শুধু ওই সিটি কর্পোরেশন যোগ হবে আর কি, জেলা ওই একই। এরা কারা কারা থাকবে সে বলা আছে, কাজগুলো কিন্তু একই। কমিটির লোকজন হয়তো ভিন্ন হবে, বিভিন্ন বিভিন্ন লেভেল থেকে আসবে, কাজ কিন্তু প্রায় একই। সিটি কর্পোরেশন লেভেলে যা হয় জেলা লেভেলেও তাই হবে, উপজেলা লেভেলেও তাই হবে। কারা কারা থাকবে এসব বলা আছে লিস্ট। উপজেলা লেভেলে কারা কারা থাকবে? ইউনো থাকবে প্রধান, তাদের কাজ কি? তারা 3টে সভা করবে, বছরে 3টা সভা। এটার কাজ কি? পৌরসভা লেভেলে কি হবে? একই। তাহলে দেখো, প্রত্যেকটা লেভেলে কিন্তু যে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউনিয়ন যে বৈচিত্র্য ব্যবস্থাপনা করতে দেখছো, একেবারে ইউনিয়ন লেভেলে চলে আসছে। ইউনিয়ন স্যার পরিষদের একটা চেয়ারম্যান। কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার যারা স্যার কমিটিতে আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক বা ইউএনও হোক, ওরা তো কেউ এই বিষয়ে এক্সপার্ট না স্যার, তো ওরা আসলে কোনো ভূমিকা রাখতে পারছে কি স্যার? এখানে যারা এক্সপার্ট, কেউ না কেউ তো আছে। যেমন এই যে রেঞ্জ কর্মকর্তা আছে, বন ফরেস্ট বিষয়ে সে বলতে পারবে। প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, সে অ্যানিমাল বায়োডাইভার্সিটি কাজ করতে পারবে, ফরেস্ট বায়োডাইভার্সিটি কাজ করতে পারবে। কৃষি কর্মকর্তা আছে, সে এগ্রো বায়োডাইভার্সিটি কাজ করতে পারবে। উপজেলা নির্বাহী অফিসারের না থাকলে সমস্যা নাই, অন্যান্যদের আছে। উপজেলা নির্বাহী অফিসারকে শুধু, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শুধু অন্যদের কথাকে গুরুত্ব দিতে হবে। অন্যদের কথা, যারা বিশেষজ্ঞ বা যারা এ ব্যাপারে দক্ষ অভিজ্ঞতা আছে, তাদের কথা শুনতে হবে। এটুকুনি হয়ে গেল, আর কোনো কিছু দরকার নেই। এখন দেখা যায় যে আমাদের দেশে একটা কালচার তৈরি হয়ে গেছে যে নিচের দিকে কেউ কোনো কথা বললে সেটাকে কোনো ইয়ে করা হয় না। এরপরে আছে ইউনিয়ন লেভেলের পরে আছে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা দল, সমিতি, উপকমিটি ইত্যাদি। আরো নিচের দিকেও আছে তৃণমূল পর্যায়ে, তাই না? বিভিন্ন দল গঠন করা যাবে, পেশা ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক, গ্রাম ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক। বিভিন্ন দল, সমিতি, উপকমিটি গঠন করা যাবে, এবং সেটা সিটি কর্পোরেশনের নেতৃত্বে, পৌরসভার নেতৃত্বে, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে এগুলো হবে। অর্থাৎ তাদের নির্দেশনা এগুলো, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এগুলো করতে হবে ব্যাপার। অর্থাৎ আমরা যদি এটাকে জীববৈচিত্র্যের সংরক্ষণের বিষয়টাকে যদি একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে সবাই এতে অংশগ্রহণ করতে পারবে, এবং সেক্ষেত্রে বায়োডাইভার্সিটি কনজারভেশনটা ভালোভাবে হবে। ন্যায্য বন্টন, আমাদের জেনেটিক রিসোর্সের বা অর্গানিজমস এর ন্যায্য বন্টন, এটা একটা, আমরা কনভেনশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথা কিন্তু বারবার বলা হচ্ছে। বায়োডাইভার্সিটি রিসোর্সেস গুলোকে আমরা ন্যায্যভাবে বন্টন করতে হবে। অর্থাৎ এটা এই রিসোর্স কোনো বিশেষ গোষ্ঠীর জন্য না, সবার জন্য। জেনেটিক রিসোর্স গুলো সবার কাজে আসতে হবে, সবাই সমানভাবে সমহারে বন্টন করতে হবে, এই কথাগুলো বলা আছে। যারা দাবিদার, তাদেরকে মেধা সম্পদের মালিকানা মঞ্জুর করতে হবে, তাই না? স্থানীয় সম্প্রদায়কে গুরুত্ব দিতে হবে। দাবিদার যারা গবেষণা প্রকল্পের, তাদেরকে সেটার ফল সুফল ভোগ করতে হবে। বিজ্ঞানী যারা বায়োডাইভার্সিটি কাজ করবে, তাদের সংগঠন তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে যারা জ্ঞান প্রদান করবেন, জীববৈচিত্র্য সংরক্ষণ করবেন, যারা উদ্ভাবন করবেন, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ বা কোনো সুবিধা দিতে হবে। এই যে আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপরে যে এটা পড়ছিলাম, যে আমরা একটা চ্যাপ্টার পড়াইছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ, কি বলে এটাকে, কি বলে, বাংলাদেশ বায়োডাইভার্সিটি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান তোমাদেরকে আমরা পড়াইছিলাম বায়োডাইভার্সিটি কনজার্ভেশন করার সময়।
তাহলে সেটাও কিন্তু এই আইনের আওতায় প্রণয়ন করতে হবে। অর্থাৎ সময় সময় আমাদের ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান প্রণয়ন করতে হবে। অলরেডি আমরা 2বার প্রণয়ন করছি, কিন্তু তো আমরা এখানে থেমে থাকবো না। আমাদের সময় সময় যখন প্রয়োজন আসবে তখন আমরা এই স্ট্র্যাটেজি এবং কর্মকৌশল পরিকল্পনা আমাদের চালিয়ে যেতে হবে। ইনস্টিটিউট এক্সিকিউটিভ এগুলো তোমরা পড়ছো, কিভাবে ঘোষণা করবো, জীববৈচিত্র্য সমৃদ্ধ জায়গাগুলোকে কিভাবে আমরা ডিক্লেয়ার করবো, এই কথাগুলো এখানে বলা আছে। অবশ্যই স্থানীয় জনগোষ্ঠীর সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ করতে হবে, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ যাদের স্থানীয় জনগণের সাথে যোগাযোগ না করে এরকম ঐতিহ্যগত ঐতিহ্যগত স্থান বা ট্রেডিশনাল তোমার যে এরিয়া গুলাকে আমরা চিহ্নিত করতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো, এবং কোনো প্রকল্প নিতে পারবো না। আর্থিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় প্রকল্প করতে গিয়ে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। বিপন্ন প্রাণী, এন্ডেঞ্জার্ড এনিমাল অথবা অর্গানিক যে রিসোর্সেস, সেগুলোর উপরে প্রভাব সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ আমাদের এন্ডেঞ্জার্ড এনিমালকে নষ্ট করে দেয়, ক্ষতি করে, এরকম সমস্ত অ্যাক্টিভিটি আমাদের নিষিদ্ধ করতে হবে। আমরা জীববৈচিত্র্য রিলেটেড যে সম্পদ, সেটা কনজারভেশনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারবো এই আইনের অনুমোদনে। জাতীয় কমিটির সঙ্গে পরামর্শ করে গভর্নমেন্ট গেজেট নোটিফিকেশনের মাধ্যমে শর্ত সাপেক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। তবে গেজেট নোটিফিকেশন মাধ্যমে করতে হবে। যে সমস্ত জীব সম্পদ, অর্গানিজমস অথবা রিসোর্সেস রিলেটেড টু অর্গানিজমস, সেটা যদি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য হিসেবে বিপণন করা হয়, মানুষের কাজে আসে, তো সরকার চাইলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সে আইন থেকে সেগুলোকে বাদ দিতে, আইনের আওতা বহির্ভূত করতে পারে। অর্থাৎ মানুষ যেহেতু বেশি বেশি এটা ব্যবহার করে এবং সেগুলোর বাণিজ্য হওয়া দরকার, ব্যবসা হওয়া দরকার, সেই জন্য এই আইনের দ্বারা আইন হতে এগুলোকে অব্যাহতি দেওয়া হতে পারে। অর্থাৎ আইনের প্রভাব ওই সমস্ত অর্গানিজমের উপর আর থাকবে না, তাই না? সেগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না, সেগুলোর কনজাম্পশন ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ এগুলো কনজাম্পশন করলে, ব্যবসা করলে সেটা আইনের দ্বারা এই আইনের দ্বারা অপরাধ হিসেবে গণ্য হবে না। সোজা কথা, সরকার চাইলে সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। তহবিল কিভাবে হবে? জীববৈচিত্র্য সংরক্ষণে টাকা পয়সা দরকার, সরকার অনুদান দিতে পারে, অথবা সরকারের অনুমোদন ক্রমে অন্য কোনো উৎস থেকে টাকা আসতে পারে, এবং জাতীয় কমিটির নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটা জমা রাখতে হবে। কিভাবে ব্যয় করবে এই তহবিল? ঐতিহ্য ঐতিহ্যগত স্থানে, তাই না? ঐতিহ্যগত যে স্থান, সেখানে যে বৈচিত্র্য সম্পদ রক্ষা করতে হলে সেখানে যে ব্যয়, টাকাটা খরচ হবে সেখানে ব্যয় করা যাবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্য সংরক্ষণ প্রজেক্টের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া যাবে। অন্যান্য ব্যয় নির্ভর করবে, সরকারের অনুমোদন করবে, অন্যান্য ব্যয় তো দেওয়া করা যাবে। হিসাব রক্ষণ কিভাবে, নিরীক্ষা কিভাবে? নিরীক্ষা মানে অডিট, অ্যাকাউন্টিং এবং অডিটিং কিভাবে করবে? যে কোনো টাকা পয়সা ব্যয় হলে সেটার অ্যাকাউন্টিং এবং অডিটিং এর দরকার আছে। তাহলে এখানে বাংলাদেশ সরকারের যে মহা হিসাব নিরীক্ষক অডিটর জেনারেল আছে, তারা হিসাব নিকাশ তহবিল নিরীক্ষা করবে আইন দ্বারা নিয়ে। অর্থাৎ তুমি টাকা পয়সা খরচ করবা, কিন্তু বাংলাদেশের অডিটর জেনারেলের অফিস তোমার অডিট করতে পারবে। অপরাধ তদন্ত বিচার, জীববৈচিত্র্য সংক্রান্ত অপরাধ হইলে অনধিক 5 বছর কারাদণ্ড, অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ওই দণ্ডে অথবা যে কোনো এক দণ্ডে দণ্ডিত হইতে পারে। জীববৈচিত্র্য বিষয়ক মেধা সত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ভায়োলেশন হলে সেটার জন্য কিভাবে
আবেদন ঘোষণা দণ্ড দিবে তোমার। অর্থাৎ তোমার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আরেকজনে নিয়ে গেছে, তুমি যদি তার বিরুদ্ধে কেস দাও, সেটাও একটা দণ্ড আছে। আমি একটা জিনিস আবিষ্কার করছি, আমার আমার নাম ব্যবহার না করে আরেকজন বলতেছে যে আমি আবিষ্কার করছি, তাহলে আমার মেধা শক্তি চলে গেল। তাহলে সেক্ষেত্রে আমি যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি, 5 বছর কারাদণ্ড, 10 লক্ষ টাকা জেল। এবং সেটা জীববৈচিত্র্য সংশ্লিষ্ট হতে হবে, মেধা সত্যটা বায়োডাইভার্সিটি রিলেটেড হতে হবে। সরকার কর্তৃক ও কমিটি কর্তৃক কোনো নির্দেশনা অমান্য করলে সেটাও কিন্তু এই আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে, শাস্তি হবে। 1 লক্ষ টাকা জরিমানা হবে, অথবা দ্বিতীয়বার করলে 2 লক্ষ টাকা হবে। দ্বিতীয়বার বা আরো অধিকবার করলে। অপরাধের কগনিজেন্স, অফেন্সের কগনিজেন্স, বেলেবিলিটি, এবং এই আপোষ। আপোষ মানে যে বলছিলাম, কি বলছিলাম আপোষের ইংরেজিটা? কম্পাউন্ডিং। আপোষ করা মানে কম্পাউন্ডিং করা। কম্পাউন্ডিং করলে সেটা আর কোর্টে যায় না, আপোষ রফা হয়ে যায়। কিন্তু যদি আপোষ না হয়, কম্পাউন্ডিং না করতে পারে, তাহলে কেস হয়ে যাবে। অপরাধ আমলে নিব, কগনিজেন্সে নেব অফেন্সটা। যদি বেল হয়, বেল দিয়ে দেবো। যদি বেল না হয়, আনবেলেবল হবে। আর যদি কম্পাউন্ডিং করতে পারি, আপোষ করতে পারি, করে ফেলবো। যদি না করতে পারি, কেস হবে। এই সব সব জায়গায় একই, এই আইনের এই ভাষাগুলো সব জায়গায় একই। মিথ্যা বা হয়রানিমূলক মামলাও আমরা দায়ের করতে পারি, সেখানে দণ্ড কিন্তু আছে। কোর্টে কেস নিবে কখন? আমি কেস ফাইল করলে কোর্ট কখন বিচারার্থে গ্রহণ মানে কি? কোর্ট কেস নেবে ফর ট্রায়াল, টু অ্যাকসেপ্ট দ্য কেস ফর ট্রায়াল। যদি বেনিফিট ক্লেমার মামলা দায়ের করে, সেক্ষেত্রে কোর্ট সেই মামলাটাকে নিবে ফর ফর ট্রায়াল। ফৌজদারি কার্যবিধি এখানেও কিন্তু অ্যাপ্লাই হবে। আমরা গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বলছি, ক্রিমিনাল প্রসিডিউর কোড এখানেও তাই হবে। ওই যে সংস্থা বা অপরাধ করলে যে বললাম না, কোন সংস্থা করলে সেখানে সংস্থাকে তো আর করতে পারবে না, সে সংস্থার প্রধানকে, পরিচালককে। এই কথাগুলো কিন্তু এখানেও আছে, এটা ব্রেকফিল্ডে আমরা বলছি, তাই না? এই একই ল্যাঙ্গুয়েজ, একই। পুনর্বিবেচনা করবো কিভাবে? জাতীয় কমিটি কোন সিদ্ধান্ত গ্রহণ করলে সেটাকে যদি, সে সিদ্ধান্ত যদি সে সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, সে যদি সন্তুষ্ট না হয়, সে যদি আপিল করে, তাহলে এটা পুনর্বিবেচনার ব্যাপার আছে। জীববৈচিত্র্য রিলেটেড কোনো অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি যদি জাতীয় কমিটি কর্তৃক কোনো সিদ্ধান্ত না মানে অথবা সংক্ষুব্ধ হয়, এটাকে বলে অ্যাগ্রিভড, টু টু বিকাম অ্যাগ্রিভড, সংক্ষুব্ধ হয়, তখন সে তার ইয়াটা 30 দিনের মধ্যে আবেদন করবে পুনর্বিবেচনার জন্য, তখন সে পুনর্বিবেচনা হতে পারে। বিধি প্রণয়ন করবে সরকার, এই আইনের ক্ষমতা বলে সময় সময়ে রেগুলেশন প্রণয়ন করতে পারবে, কারণ এটা তো অ্যাক্ট, রেগুলেশন গুলো এরা করতে হবে। কোনো অসুবিধা দেখা দিলে এই আইন প্রয়োগ করতে গিয়ে গ্যাজেট বিজ্ঞাপন দ্বারা এই আইনের বিধিমালা সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্ট অসুবিধা দূর করতে পারবে। অর্থাৎ গ্যাজেট দিয়া এই আইনের রেগুলেশন গুলোকে সংশোধন করবে। কারণ এই আইনটা যেহেতু নতুন, নানান ধরনের অসঙ্গতি থেকে যেতে পারে। অসঙ্গতি দেখা দিলে সেটাকে ওই ফ্রম টাইম টু টাইম গ্যাজেট নোটিফিকেশন দিয়ে রুলস চেঞ্জ করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। ইংরেজিতে অনুবাদ করা যাবে, যেটা সবসময় আমরা বলছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। না সরি, এটা আচ্ছা, না না, এটা ইংরেজি দেখাই যাচ্ছে না, এটা এটা বাংলায় আছে। ঠিক আছে, এটা দেখাই যাচ্ছে। আর লাগবে না।
কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি। তোমাদের পরীক্ষা 20 তারিখ নেবো, তাই না? ঠিক আছে, আমাদের পরীক্ষা বিশ তারিখ নেবো। তো আমরা ফিজিক্যালি আরো 2টা ক্লাস করার চেষ্টা করব শেষ করার আগে। তো আমাদের 20 তারিখ পরীক্ষার সিলেবাস কতটুকু বলছিলাম? আজকে, হ্যাঁ, আজকে যে 2টা ক্লাস করলাম এই 2টা বাদ দিয়ে। ঠিক আছে, গুড নাইট দেন।